হ্যালো এভরিওয়ান, আমি সুমাইয়া বাংলাদেশ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। গত বৃহস্পতিবার সকালের শিফটে আমার বাচ্চার এক্সাম শেষ হয়ে গিয়েছিল। এরপর বিকালের দিকে কোনো ট্রেন ছিল না। পরে শুক্রবারে আমরা ভোরে ট্রেনে বাবার বাসার গ্রামের বাড়িতে চলে আসি। শুক্রবার সকালে বেশ বৃষ্টি হচ্ছিল। আমি এজন্য আমার সমস্ত ব্যাগেজগুলো এক্সট্রা পলিথিন দিয়ে র্যাপ করে নিয়েছিলাম। এরপর স্টেশনের ক্যান্টিনে ব্রেকফাস্ট সেরে ট্রেন ধরে নিয়েছি। আর ট্রেন থেকে বাইরের দৃশ্যটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল আর আমি এখন যদিও কোনো কিছু উপভোগ করার মুডে নেই, তারপরেও সেটাই খেয়াল করছিলাম যে স্বাভাবিক বৃষ্টিপাতে কতটুকু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তোমরাও দেখে নাও, আমাদের সব কিছু কিন্তু এইরকমই রয়েছে। যদি শুধুমাত্র ভারতীয় বাঁধটা খুলে না দিত তাহলে কিন্তু আমাদের পুরো দেশটা এইরকমই থাকতো, কোনো সমস্যা হতো না, এত বড় বিপর্যয়ের মুখে আমরা পড়তামই না। তবে ফারাক্কা খুলে দিলে কিন্তু যে অর্ধেক অংশ ডুবে গেছে তার মতো একই পরিস্থিতি গোটা বাংলাদেশের হয়ে যাবে। নর্মালি বৃষ্টিতে এই যে জমিগুলো একটু ভরে আছে, এগুলো কিছুটা নিচু হয়তো এই জন্য পানি ভরে রয়েছে। এছাড়া জলাশয়গুলো ভরে আছে, খাল বিল সেগুলোই ভর্তি ছিল। তাছাড়া স্বাভাবিকভাবে কিন্তু কোনো অতিরিক্ত পানি ছিল না। মানে আমাদের দেশে যতটুকু বৃষ্টিপাত হয়েছে তা থেকে বন্যা সৃষ্টি হওয়ার কোনো কারণই নেই। যদি হতোই তাহলে পুরো দেশটাই তো ভাসতো বলো। আর যে অঞ্চলে বন্যা হয়েছে তার কাছাকাছি কিন্তু এই বাঁধের মুখ খুলে দেওয়া হয়েছে, এতটুকুই বলছি। আর এই নিয়ে কথা বলতে ভালোও লাগছে না। তবে আমি এখন অবশ্য হঠাৎ করে বাবার বাড়িতে যাচ্ছি, তার পিছনে একটাই কারণ, এই বন্যা। দুর্গত পরিবারদের কাছে কিছু সাহায্য পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্যেই যাওয়া, যেটা আমি যে শহরে থাকি সেখান থেকে পারছিলাম না। মানে ন্যূনতম সাহায্য পাওয়া যাচ্ছিল সেখানে। ভাবলাম যে আমার নিজের গ্রামে চলে যাই, সেখানে আমার জানা পরিচিত আর কি একটু বেশি। তো আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের কাছ থেকে কিছু কালেকশন করা সম্ভব হবে বলেই সেখানে যাওয়া। আমি নিজেও ব্যক্তিগতভাবে কিছু দিয়েছি, তবে কতটুকু কি দিলাম সেটা আর আমি অবশ্যই শেয়ার করছি না। আমার গ্রামে আমি পৌঁছে গেছিলাম শুক্রবার সকাল 11টা নাগাদ। এরপর শুক্রবারের বাকি দিন এবং শনিবার সারাটা দিন ভীষণ ব্যস্ততায় কেটে যায়। আজকে রবিবার তোমাদের সাথে শেয়ার করছি, আজকেও সারাটা দিন কিন্তু কালেকশনের কাজেই ব্যস্ত ছিলাম। আর দৌড়াছুটাতে নিজেরই মানে অবস্থা খারাপ হয়ে গেছে। খাওয়া দাওয়া ঠিক মতো করা হচ্ছেও না, ভালো লাগছে না খেতে। প্রথমত একদিকে তো বৃষ্টিতে সবারই লোভ থাকে খিচুড়ি আর মাংসর দিকে, অন্যদিকে এই জনপদের এই দুর্গতি দেখে কি আর খাবার ঢোকে? শুধু আমি বলে না, হয়তো অনেকেই খেতে দিতে পারছে না ঠিকঠাকভাবে, কারণ এত বড় বড় বিল্ডিংয়ের অর্ধেক করে ডুবে রয়েছে। ভাবা যায় এদের সমস্ত জিনিস পচে যাবে, কাপড় চোপড় খাবার দাবার কিছুই থাকবে না, ফার্নিচার সব নষ্ট হয়ে যাবে। আর এই বন্যা পরিস্থিতির পরও কিন্তু এদেরকে অর্থ সহায়তা না দিলে এরা এই দুরবস্থা থেকে বের হয়ে আসতে পারবে না। আমি আমার গ্রাম থেকে 1 লক্ষ টাকা জোগাড় করতে পেরেছি অন্যদের কাছ থেকে আর কি তুলে তুলে কালেকশন করে। আর আমার পার্শ্ববর্তী গ্রাম থেকে 5 লক্ষ টাকা জোগাড় করা সম্ভব হয়েছে। এছাড়া শুকনা খাবার, চাল, কাপড় চোপড়, স্যানিটারি ন্যাপকিন, ওষুধপত্র এবং বিশুদ্ধ পানি সব কিছুই জোগাড় করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এবারের বন্যার্তদের কেউই কিন্তু 1 ফোঁটা দূষিত পানি পান করতে হয়নি। সমস্ত মিনারেল ওয়াটার চলে গেছে। হয়তো ন্যাচারালি কখনো মানুষ এতটা মিনারেল ওয়াটার কিনে খায় না, সাধারণ চাপকলের পানি খায় বাংলাদেশে, বা নর্মাল ফিল্টার ব্যবহার করে খায়। তবে এই যে বিশুদ্ধ পানি, মিনারেল ওয়াটার, এইটা দিয়েই কিন্তু ওরা এখন জীবনযাপন করছে, এইটা দিয়ে হাত মুখ ধুচ্ছে। তাই রাখে আল্লাহ মারেকে, যেখান থেকেই হোক না কেন আল্লাহ ঠিকই তাদের বান্দাদের কাছে তাদের ভালোবাসা, প্রাপ্য অধিকার সব কিছু পৌঁছে দেয়। তারপরে আমাদের যারা ছাত্র ভাই রয়েছে, সেনাবাহিনী রয়েছে, এরাও কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে। আজকে আমাদের ট্রাকটা কমপ্লিট হয়ে গেছে। আমার গ্রাম থেকে এই ট্রাকটা আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ ছেড়ে চলে যাবে এখান থেকে ঢাকা শহরে প্রথমে, এরপর সেখান থেকে সবাই ছোট ছোট দলে ভাগ হয়ে ত্রাণগুলো নিয়ে পৌঁছে দিয়ে আসবে দুর্গত অঞ্চলে ভাই বোনদের কাছে। আমি কিন্তু যাচ্ছি না, তার কারণ আমি সাঁতার জানি না, প্রথম কথা। দ্বিতীয়ত আমার একটা ছোট বাচ্চা রয়েছে, আমার হাজব্যান্ডও খুব ভালো সাঁতারু নয়। এ কারণে আমরা যাওয়াটা থেকে বিরতই থাকছি। যারা ইয়াং জেনারেশন রয়েছে, ছোট ছোট ভাই ভালো সাঁতারু, তারা সবাই আর কি দলগতভাবে যাচ্ছে সাথে। তো সেখানে অযথা আমাদের মতো অকর্মা গিয়ে ঝামেলা বাড়ানোর দরকার নেই, এজন্য আমরা থাকছি। এখন আসলে বন্যাকে কেন কোনো কিছুকেই ভয় লাগে না। বন্যা আমাদের সবাইকে অনেক কাছাকাছি এনে দিয়েছে, ভালোবাসার বাঁধনে বেঁধে দিয়েছে। একসাথে কাজ করতে গিয়ে নতুন নতুন বন্ধু পেয়েছি, ভালোবাসার মানুষ পেয়েছি, ভাই পেয়েছি, ভাইয়েরা বোন পেয়েছে। সব মিলিয়ে আমরা কিন্তু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। পৃথিবীর আর কোথাও এইভাবে এত টাকা কালেকশন হয় না। রাস্তায় বন্যার দুর্গতদের জন্য একটা বক্স হাতে নিয়ে বের হলেই সারাদিনে 2 লক্ষ টাকা মতো কালেকশন হয়ে যাচ্ছে কমপক্ষে। তো যেহেতু দেশের মানুষের টাকা দেশের মানুষের মধ্যেই থাকছে, এই জন্য আমাদের কোনো আক্ষেপ ভ্রুক্ষেপ নেই। আর সেনাবাহিনী তো রয়েছে, তারা সব দিক থেকে আমাদের বন্ধুদেরকে খুব সাহায্য
করেছে। যারা ত্রাণ দিতে যাচ্ছে তাদেরও নিরাপত্তা দিচ্ছে, যারা ত্রাণ গ্রহণ করছে তাদেরকেও যথেষ্ট সুন্দরভাবে ত্রাণগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এবং শৃঙ্খলা বজায় রাখছে। তো সব কিছু মিলিয়ে আমরা কিন্তু এই বন্যা পরিস্থিতিকে যথেষ্টই উপভোগ করছি। হ্যাঁ, কষ্ট হচ্ছে, এই কষ্টের মাঝেও কিন্তু আমরা সবাই উপভোগ করছি। ত্রাণ নিতে গিয়ে আমরা বুঝতে পারছি আমাদের দেশের বাকি ভাই বোনেরা আমাদেরকে কতটা ভালোবাসে। ত্রাণ দিতে গিয়েও বুঝতে পারছি যে আমাদের কিছু ভাই বোন খারাপ থাকলে আমরাও ভালো থাকতে পারি না। এই যে এই ভাইয়া কিভাবে হাঁটু গেড়ে বসে তার হাঁটুর উপর পা দিয়ে এক এক বোনকে গাড়িতে উঠিয়ে দিচ্ছে, এইগুলো দেখে কতই না ভালো লাগে, কতই না শ্রদ্ধা বেড়ে যায় এইসব ভাইদের প্রতি। পৃথিবীর আর কোথায় তোমরা এমন যোগ্য ভাই পাবে বলো, বাংলাদেশ ছাড়া। রাত্রির আধারে বিদায় নিচ্ছি এ পর্যন্তই। ভালো থেকো সবাই, টাটা।